সে নিজে ধরছে বলটা, পাশাপাশি রাখছে, তাহলে একদিকে রয়েছে দুটো বল, একদিকে রয়েছে তিনটে বল, এগুলো এক করে পাঁচটা বল যে হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্ট্রাকচার্ড অ্যাক্টিভিটি। আপনাদের জন্য এই ভিডিওর শেষে থাকছে ডাইনস থিওরি থেকে বেশ কিছু এমসিকিউ। চট করে সেগুলো দেখে সেগুলোর সঠিক উত্তরটা কমেন্টে জানান। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত। আজ খুব কমন একটা বিষয় নিয়ে শুরু করব ভিডিওটা, এবং কমন হলেও সমস্যাটা কিন্তু অধিকাংশ ছেলেমেয়েরা বা আমরা নিজেরাও ছোটবেলায় কিন্তু ফিল করেছি। অঙ্কের প্রতি ভীতি। আর এই ভীতি কেটে যেত যদি আমরা এই গোপন সূত্রটা ছোটবেলায় জানতে পারতাম, বা কেউ আমাদেরকে সেইভাবে পরিচালিত করতেন। আজকে আপনাদের সেই গোপন সূত্রটাই একদম সহজভাবে জানাবো, এবং আপনারাও আপনাদের ছেলে মেয়েদের ওপর এবং আপনাদের ক্লাসে সেটা অ্যাপ্লাই করতে পারবেন। এবং যদি সেটা সঠিকভাবে অ্যাপ্লাই করা যায়, সঠিকভাবে প্রয়োগ করা যায়, তাহলে সম্পূর্ণ ক্লাসের পরিবেশটাই পাল্টে যাবে এবং অঙ্কের ভীতি এই বিষয়টা সম্পূর্ণ উধাও হয়ে যাবে। আমি যার কথা বলছি আপনারা প্রত্যেকেই থাম্বনেল পড়ে জেনে গেছেন, তিনি হচ্ছেন জোল্টান পল ডাইনস, হাঙ্গেরির একজন বিখ্যাত গণিতবিদ, এবং তার বিখ্যাত তত্ত্ব ডাইনস থিওরি অফ ম্যাথামেটিক্স লার্নিং, সেটা নিয়ে শুরু হচ্ছে আজকের ভিডিও। আপনারা দেখছেন ছবিতে একটি ছোট্ট শিশু, সে কিছু বল নিয়ে খেলা করছে। এই বল নিয়ে খেলতে খেলতে সে নিজের মনে নিজেরই অজান্তে একটার পর একটা সাজাচ্ছে, এবং সাজিয়ে সে কিন্তু গুনছে, সে একটার পর একটা কিন্তু গুনছে। সে নিজে ধরছে বলটা, পাশাপাশি রাখছে, এবং ছবিতে দেখুন যে দুটো বল, তিনটে বল, চারটে বল, পাঁচটা বল করে সে পাঁচটা বল পাশাপাশি রেখেছে। তাহলে একদিকে রয়েছে দুটো বল, একদিকে রয়েছে তিনটে বল, এগুলো এক করে পাঁচটা বল যে হচ্ছে, সেই বিষয়টা কিন্তু সে নিজের মনের অজান্তেই করে ফেলছে। আর এভাবেই যোগের ধারণাটা তার মনের মধ্যে তৈরি হচ্ছে। আর এই পদ্ধতিটা, তার এই যে চারটে ধাপের কথা আমি বললাম, সেই চারটে ধাপ অবলম্বন করে একজন শিক্ষক একজন ছোট্ট শিশুকে কিভাবে সঠিক পথে পরিচালনা করতে পারে, একটা যোগের ধারণা দিতে পারে, সেটা আপনারা দেখুন। এই যে চারটে ধাপ লিখেছি, এর মধ্যে প্রথম ধাপটা হলো ফ্রি প্লে। ফ্রি প্লে অর্থাৎ আপনি একটি ছোট্ট শিশুর হাতে কয়েকটা বল দিয়ে বললেন, যা খুশি করো, তোমার যা মনে আসে তুমি তাই করো, যেভাবে খুশি খেলা করো। সে তখনও যোগ জানে না, বিয়োগ জানে না, গুণ জানে না, ভাগ জানে না, কিচ্ছু, কোনো নিয়ম সে জানে না, কিন্তু কম বেশির একটা ফিলিংস কিন্তু তার মধ্যে তৈরি হয়েছে। এরপরে শিক্ষক তাকে বললেন যে তুমি বলগুলোকে একটু আলাদা আলাদা করে রাখো, একদিকে দুটো বল রাখো আর একদিকে তিনটে বল রাখো। সে কিন্তু সেইভাবে সাজিয়ে রাখছে। এই যে পদ্ধতি, এটাকে বলা হচ্ছে স্ট্রাকচার্ড অ্যাক্টিভিটি। স্ট্রাকচার্ড অ্যাক্টিভিটি। এবং শিক্ষক যখন সেই ছোট্ট শিশুটিকে বলছে যে আচ্ছা বলো তো, তোমার বাঁদিকে কটা বল আছে, সে উত্তর দেবে দুটো। তোমার ডান দিকে কটা বল আছে, সে কিন্তু গুনে গুনে উত্তর দেবে তিনটে। এইবার আস্তে আস্তে সে কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে চলেছে যেদিকে শিক্ষক তাকে নিয়ে যাচ্ছে। প্রথমে হলো ফ্রি প্লে, তারপরে হলো স্ট্রাকচার্ড অ্যাক্টিভিটি, তারপরে 3 নম্বরে আসছে আইসোমরফিজম। আইসোমরফিজম হচ্ছে এই যে আমি বল দিয়ে উদাহরণগুলো দিচ্ছি, এই বলের বদলে যদি আমি একটা কিছু পাথর দিতাম, যদি আমি কিছু লাড্ডু দিতাম তাকে, সেক্ষেত্রেও কি ধারণার পরিবর্তন হতো? হতো না। তাকে, বাচ্চাটিকে এটাই আমাকে বোঝাতে হবে, আমি যা খুশি দিয়েই তোমাকে দেখাই না কেন, সেই নিয়ম কিন্তু একটাই। দুটো যদি তোমাকে সাজাতে বলি, সেই দুটো বলই তুমি সাজাবে। দুটো পাথর যদি তোমাকে আলাদা করতে বলি, সেই দুটো পাথরই বলবে। সুতরাং বস্তু যাই হোক না কেন, বিষয়বস্তু, নিয়মটা, ধারণাটা কিন্তু সেই একই। সেই ধারণাটা বাচ্চার মধ্যে কিন্তু চলে আসবে। তাহলে এটাই হচ্ছে তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া, যে এই যদি এইদিকে বাঁদিকের দুটো বল বা দুটো পাথর, ডান দিকের তিনটে বল বা তিনটে পাথর একসাথে যদি আমরা করি,
তাহলে সবগুলো মিলে এই 5টা পাথর কিন্তু বা 5টা বল কিন্তু তৈরি হয়। তাহলে এই ধারণাটাই হলো আসল। আমার বস্তু যাই হোক না কেন, সবগুলোকে একত্র করলে সংখ্যাটা একই দাঁড়ায়। এবার আমি যখন একসাথে করতে বললাম, তখন অন্তিম ধাপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেটাই কিন্তু আমাদের টার্গেট। সেই অন্তিম ধাপটা হলো রিপ্রেজেন্টেশন, অর্থাৎ 4 নম্বর ধাপ। অর্থাৎ বাচ্চা এই পর্যায়ে এসে কিন্তু জানে যে দুটো বল ছিল, তার পাশে আরো 3টে বল রাখলাম, সবগুলোকে একসাথে রাখলে 5টা বল হচ্ছে। আর এই 5টা বল কি করে হচ্ছে? যোগ করার ফলে। এই চিহ্নটা তখন সে জানতে পারলো যে এটাই হচ্ছে যোগের চিহ্ন, আর এতক্ষণ ধরে যে ঘটনাটা ঘটলো সেটাকে বলা হয় যোগ। তাহলে প্রথমেই যদি আমি যাকে যোগ বিষয়টা বলে দিতাম যে তুমি যোগ করো, 2-এর সাথে 3 যোগ করে 5 হবে, তাহলে কিন্তু তার মধ্যে বিষয়টা ঢুকতোই না, সে বুঝতেই পারতো না যে কি ঘটনাটা ঘটছে। তাই ডাইনসের যে প্রধান তত্ত্ব সেটা মনে রাখতে হবে, সিপিএ, কংক্রিট থেকে পিকটোরাল, মানে পিকচার থেকে অ্যাবস্ট্রাক্ট। প্রথমে তাকে এমন জায়গায় নিতে হবে যে সে সেটা যেন ফিল করতে পারে, পুরোটাই অনুভবের ওপর। সে যেন ফিল করতে পারে, সে যেন ধরতে পারে, সে বুঝতে পারে। তারপর সেটা চিত্রটা তার সামনে তৈরি হতে হবে। ঠিক যেভাবে স্টেপ বাই স্টেপ বাচ্চাটা বলটাকে সাজালো, আর তারপরে সেই অ্যাবস্ট্রাক্ট ধারণা অর্থাৎ যোগ চিহ্নটা, সেই যোগের ধারণাটা একদম শেষে তার মধ্যে তৈরি হলো। আর সেই তত্ত্বটাই কিন্তু দিচ্ছেন জোল্টান পল ডাইনস। এই 4টে ধাপের পাশাপাশি 6টা নীতিও কিন্তু তিনি বলে গেছেন, যেগুলো তার পরামর্শ। কিসের পরামর্শ? না, যারা শিক্ষক তাদের উদ্দেশ্যে, যখন বাচ্চাদেরকে আমরা পড়াবো, কোন পদ্ধতিতে পড়াবো, সেই পরামর্শ তিনি দিয়েছেন সেই 6টা নীতিতে। এটা তো মুখ্য ভিত্তি ডাইনসের থিওরির। এবার 6টা নীতি কি ছিল সেটাও আপনারা জেনে নিন। ডাইনামিক প্রিন্সিপাল, আগে খেলা, প্রথমেই সূত্রে যাব না, আগে খেলবো, তারপর বোঝা, আর তারপর লেখা। ঠিক যেভাবে 2+3=5 করা হয়েছিল, প্রথমে দুটো বল, তারপরে 3টে বল, তারপরে দুটোকে এক করে বোঝা হলো যে দুটো একসাথে হচ্ছে, সব শেষে সেই যোগের ধারণাটা তার মধ্যে এলো। অর্থাৎ একদম শেষে সে লিখে বুঝতে পারলো যে এইভাবে যোগ করা হয়। তাহলে প্রথমে কিন্তু আমরা সূত্রতে অর্থাৎ এই যোগ থেকে শুরু করব না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তারপরে 2 নম্বর হচ্ছে কনস্ট্রাকটিভিটি প্রিন্সিপাল। কনস্ট্রাকটিভিটি মানে কি? যে কোনো জিনিসকে বুঝতে গেলে তার ভেতরে ঢুকতে হবে, সেটাকে ভাঙতে হবে, ভেতরে কি আছে দেখতে হবে। ঠিক সেই রকম ধরুন আমরা জ্যামিতি পড়াচ্ছি, জ্যামিতি পড়ানোর ক্ষেত্রে যে শেপগুলো বোঝাতে হয়, বাচ্চারা নিজেরাই শেপটা তৈরি করলো, ছোট ছোট ব্লক দিয়ে তারা শেপ বানালো, একটা আয়তক্ষেত্র বানালো, একটা বর্গক্ষেত্র বানালো, একটা সার্কেল বানালো। তারপর আমরা শেষে পরিসীমায় ঢুকছি, আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে ঢুকছি। তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ একটার সাথে একটা কানেক্ট করে করে কিন্তু আমাদেরকে এগোতে হবে। ম্যাথমেটিক্যাল ভ্যারিয়েবিলিটি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। একই বিষয়, একই অঙ্ক আমরা বিভিন্ন রকম সংখ্যা দিয়ে করাবো। যেমন 2+3=5, এই ধারণাটা যখন বাচ্চার পরিষ্কার হলো, তখন আমরা এর পরের স্টেপে চলে যাব, 4+1, এটাও 5 হয়, 5+2=7 হয়। অর্থাৎ সংখ্যাগুলো পাল্টে যাচ্ছে, তার যোগফলও পাল্টে যাচ্ছে। এই যে ভ্যারিয়েবিলিটি, এই বিষয়টা তখন আমরা কিন্তু বাচ্চাদেরকে শেখাতে পারবো, এবং বাচ্চাদেরও ধারণা তৈরি হবে যে শুধুমাত্র 2 আর 3 যোগ করেই কিন্তু 5 হয় না, বা 5 কেন, আমি 7, 8, 9, 10 এই সংখ্যাগুলোও বানাতে পারি, তার জন্য অন্যান্য বিভিন্ন সংখ্যার আমার দরকার। তারপর পারসেপচুয়াল ভ্যারিয়েবিলিটি, পারসেপচুয়াল অর্থাৎ একই বিষয়ের ধারণা যখন দিচ্ছি, যেমন আমরা বল দিয়ে শুরু করেছিলাম, সেই বলের বদলে আমি যদি একটা লাড্ডু দিই তাকে, একটা আপেল দিই তাকে, সেই ঘটনাটা কিন্তু একই ঘটে, সেই ধারণাটা তাকে দিতে হবে। অর্থাৎ 4টে বলের বদলে 4টে লাড্ডু দিলেও সেই সংখ্যাটা 4ই থাকে, এবং তার সাথে আরো দুটো যদি লাড্ডু বা বল বা আপেল অ্যাড করি, সেক্ষেত্রে 6টা লাড্ডু হয় বা আপেল হয়।
সুতরাং সংখ্যাটা পাল্টাচ্ছে না, বস্তুটা পাল্টে যাচ্ছে। সেই বস্তুটা পাল্টে গেলেও বিষয়টা যে একই থাকছে, সেটাই হচ্ছে এই পারসেপচুয়াল ভ্যারিয়েবিলিটির ধারণা। এবং সেটাও কিন্তু বাচ্চাদের মধ্যে আমাদেরকে তৈরি করে দিতে হবে। স্ক্রিনিং, 5 নাম্বার যেটা পয়েন্ট, স্ক্রিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। এখানে তিনি বলছেন যে একটা পদ্ধতি পুরোপুরি ভালোভাবে না বোঝা পর্যন্ত কিন্তু পরের পদ্ধতিতে যাওয়া যাবে না। যেমন আমরা যোগ নিয়ে আলোচনা করছি, ক্লাসে যোগ নিয়ে আলোচনা হচ্ছে, যোগটা যতক্ষণ না সে সম্পূর্ণ তার কনসেপ্টটা ক্লিয়ার হলো ততক্ষণ কিন্তু আমরা গুণে যাব না। সিম্বলাইজেশন, যেটা দিয়ে তত্ত্বটা শুরু হয়েছিল বা যে তত্ত্বের উপর মেনলি দাঁড়িয়ে রয়েছে, খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিম্বলাইজেশন। সিম্বল মানে এই যে 5 সংখ্যাটা লিখলাম, সে 5টা বল যখন গুনে গুনে পাশাপাশি লিখলো, সেই গোনা থেকেই কিন্তু 5 সংখ্যার ধারণাটা তার এলো। 5 একটা চিহ্নের মতো কাজ করলো, যে 5টা বল মানে এই সংখ্যাটাকে দিয়ে আমি 5টা বলকে চিহ্নিত করতে পারবো। এইভাবেই কোনো সংখ্যার ধারণা যখন তার মধ্যে তৈরি হচ্ছে, অর্থাৎ প্রথমে আমি বলেছিলাম CPA, অর্থাৎ কংক্রিট, পিকচার, অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট থেকে পিকচারের ধারণাটা যখন তার আসছে, 5টা বল থেকে যখন এই 5 সংখ্যাটার ধারণাটা আসছে, তখনই কিন্তু সে সিম্বলটা চিনতে পারছে। আর এই 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 প্রিন্সিপালটাই হচ্ছে সিম্বলাইজেশন প্রিন্সিপাল। তাহলে সে নিজে গুণে কিন্তু 5টা লিখতে পারছে। আর আমি শুরুতেই যদি তাকে 5 সংখ্যাটা দেখিয়ে দিই, তাহলে কিন্তু 5 মানে অ্যাকচুয়ালি কটা বস্তু মিলে 5 সংখ্যাটা তৈরি হচ্ছে সেই সম্বন্ধে তার মনের মধ্যে কিন্তু কোনো ধারণাই তৈরি হবে না। তাহলে এই 6টা নীতি কিন্তু একটাই কথা বলছে, বাচ্চাকে হাতে কলমে শেখাতে হবে। সুতরাং আগে হাতে কলমে শেখাতে হবে, তারপর তাকে বুঝতে দিতে হবে, তারপর একদম শেষে তাকে লিখতে দিতে হবে। তার ধারণাটা কি তৈরি হলো সেটা আমরা জানতে পারবো একদম শেষে। তাই যোগের ধারণার যোগের চিহ্ন যখন আমরা তাকে শেখাবো, সেই পদ্ধতি, সেই স্টেপটা থাকবে একদম শেষে। গুণের ধারণা দেওয়ার সময় সেই পদ্ধতিটা থাকবে একদম শেষে। আগে কিন্তু তাকে খেলতে দিতে হবে, সংখ্যা দিয়ে খেলা। তারপর সে আস্তে 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 সে নিয়মগুলো শিখবে। CPA, এই কথাটা যেন খুব ভালোভাবে মনে থাকে। কংক্রিট টু পিকচার টু অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট সবার শেষে, অর্থাৎ চিহ্নটা সবার শেষে, টপিকটা সবার শেষে। আগে সেই দেখুন, এই এই বিষয়টা কিন্তু আমরা এর আগেও শিখেছি। সেই মনে করুন আরোহী অবরোহী পদ্ধতি, সেখানেও কিন্তু এই একই ধারণা দেওয়া হয়েছিল। অর্থাৎ উদাহরণ প্রথমে দেওয়া হচ্ছে, তারপরে সেখান থেকে আমরা সংজ্ঞায় আসছি, এবং সেটাই কিন্তু সব থেকে কার্যকরী পদ্ধতি। এই ধারণাটা যদি সঠিকভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের ক্লাসে, ক্লাসরুমটাই পাল্টে যাবে। বাচ্চাদের অঙ্ক শেখার প্রতি একটা অদ্ভুত রকমের আগ্রহ কিন্তু তৈরি হবে, ভয় তো দূরের কথা। তাহলে বন্ধুরা, এই ডাইনস থিওরি আশা করি আপনাদের বোঝাতে পারলাম। আপনারা যথাযথভাবে ক্লাসরুমে সেটা অ্যাপ্লাই করবেন, এবং আমি নিশ্চিত এর ফলে কিন্তু আপনাদের যে টিচিং এক্সপিরিয়েন্সটা অনেক বেশি আনন্দময় হবে। আর এই ডাইনস থিওরি আমি যদি পরীক্ষা নিরীক্ষে বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে প্রায়ই কিন্তু পরীক্ষা আসে প্রশ্ন, এবং আপনাদের জন্য এই ভিডিওর শেষে থাকছে ডাইনস থিওরি থেকে বেশ কিছু MCQ। চট করে সেগুলো দেখে সেগুলোর সঠিক উত্তরটা কমেন্টে জানান। ডাইনসের থিওরি অনুযায়ী গণিত শিক্ষার প্রথম ধাপ কোনটি? সঠিক উত্তরটা কমেন্টে জানিয়ে দিন। সঠিক উত্তর খ। নাম্বার 2, ডাইনস কটি শিক্ষণ পদ্ধতির বা ধাপের কথা বলেছেন? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর গ, 4টি। নাম্বার 3, পারসেপচুয়াল ভ্যারিয়েবিলিটি প্রিন্সিপাল মানে কি? পারসেপচুয়াল ভ্যারিয়েবিলিটি প্রিন্সিপাল মানে কি? একই ধারণা বিভিন্ন উপকরণ দিয়ে শেখানো। ডাইনসের আইসোমরফিজম ধাপে কি ঘটে? আইসোমরফিজম খুব ইম্পর্টেন্ট। একই কাঠামো বিভিন্ন রূপে চেনা যায়। নাম্বার 5, ম্যাথামেটিক্যাল ভ্যারিয়েবিলিটি প্রিন্সিপাল অনুযায়ী কোনটা সঠিক? ম্যাথামেটিক্যাল ভ্যারিয়েবিলিটি প্রিন্সিপাল, ধারণাটি বিভিন্ন সংখ্যায় প্রয়োগ করানো। আর এটাও কিন্তু জানাতে ভুলবেন না যে আজকের ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।